সালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকের লেকচারটা হচ্ছে আমাদের এটার প্রিভিয়াস যে লেকচারটা ছিল, অর্থাৎ কপি কলের যে বেসিক কনসেপ্ট আমরা পড়ছিলাম গত লেকচারটাতে। সেটাতে আমরা কপি কলের একেবারে ইন ডিটেল সব কিছু, একদম ফার্স্ট টু লাস্ট, একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু, কীভাবে সমীকরণ রেডি করতে হয়, কীভাবে কপি কলের সিস্টেমের ত্বরণটা মানে কপি কল সিস্টেমটাকে তুমি কীভাবে অ্যানালাইসিস করবা, কীভাবে বস্তুগুলোর উপর কোন কোন বল কাজ করতে সেটা বুঝবা, বা বলগুলোর সমন্বয়ে যে লব্ধি বল হিসাব করতে হয় সেটা কিভাবে হিসাব করবা, আমরা সব কিছু কিন্তু গত লেকচারটাতে আলোচনা করছি। তো আমরা আজকের লেকচারে মূলত প্রথম লেকচারটা কি ছিল, ঘর্ষণ বিহীন তলের জন্য। আজকেরটা হচ্ছে ঘর্ষণ যুক্ত তল। তো বেসিক্যালি যদি আমি বলি, আগের লেকচার যে টপিক, এই টপিকের মধ্যে কোনো পার্থক্য না, শুধু পার্থক্য একটা কথা, সেটা হলো ঘর্ষণের। আগের সারফেস যে এ বস্তুর উপর কোনো ঘর্ষণ বল কাজ করে নাই, এখন এ বস্তুর উপর কি করবে, একটা ঘর্ষণ বল কাজ করবে, শুধু পার্থক্য এই জায়গাতেই। তো আমরা ঘর্ষণ বল থাকলে ইকুয়েশনে কেমন পরিবর্তন হবে শুধু সেটা একটু দেখব। তাহলে চলো শুরু করা যাক। আমি একটু বলে রাখি প্রথমে, বেসিক একেবারে হুবহু আগের মতো। যারা এই লেকচারটা দেখতেছো বাট এটার আগের লেকচারটা দেখো না কপি কলের, আমি বলবো তারা এই লেকচারটা দেখবে না প্রথমে। তোমরা প্রথমে আগে পার্ট 1 যেটা লেকচার কপি কলের, সেটা একটু দেখে ওই লেকচারটা দেখার পর এটা করবা। কারণ আমরা এখানে বেসিক বিষয় যেগুলো পড়া দরকার কপি কল সম্পর্কিত, সেটা আগের লেকচার একেবারে ইন ডিটেইল আমরা আলোচনা করছি। এখানে জাস্ট আমরা ওই বেসিকের আলোকে দ্রুত সময়ে কিভাবে তুমি সমীকরণ গঠন করতে পারবা সেটা একটু আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের আবার কয়টা বস্তু আছে এখানে? তিনটা বস্তু। সি এবং বি হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, সারফেস বা তলের উপরে আছে কে, এ বস্তু, এবং তলের জন্য এখন একটা ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বলটাকে আমরা মানে ফ্রিকশন যেটা, এফ কে দিয়ে ধরলাম। তো এগুলোর কিন্তু তোমাকে ভ্যালু দেওয়া থাকবে, আমরা জাস্ট এখানে কি শুধু মানগুলো নিয়ে চিন্তা করতেছি, ভ্যালুগুলো আমরা মানে ম্যাথমেটিক্যাল কোনো ভ্যালু নিয়ে নাই, আমরা জাস্ট কনসেপ্টটা কীরকম হবে সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমরা প্রথমে বলছি কপি কলের ক্ষেত্রে যেটা আমাদের প্রথম কনসার্নিং পয়েন্ট, সেটা হলো কোন পাশের বস্তুর ভরটা বেশি, আমরা ওইটা আগে যাচাই করব। কারণ যেই পাশে ভর বেশি হবে সেই পাশে ওজনটা বেশি হবে, এবং কপি কল ওই দিকেই মুভ করবে। কপি কল মানে কপি কলের বস্তুগুলো আর কি, ওই দিকে আস্তে আস্তে কি হবে, গতিশীল হবে। তাহলে দেওয়া আছে ডাব্লিউ সির ওজনটা বেশি, তার মানে এই বস্তুর ওজনটা বেশি, এই বস্তুর ওজন কম। তাহলে পুরো কপি কলের বস্তুগুলো আস্তে আস্তে কোন দিকে যাবে, এই পাশে মুভ করতে থাকবে। সি আস্তে আস্তে নিচে নামবে, এ বস্তু আস্তে আস্তে এই পাশে যাবে, বি বস্তু আস্তে আস্তে উপরে উঠবে। কেন হবে, কিভাবে হবে, সব আমরা আগের লেকচার অলরেডি বলছি। তাহলে আমরা কয়টা সমীকরণ গঠন করব, বস্তু যতটা সমীকরণও ততটা। তাহলে আসো আমরা একটু দেখি আগে এই সি বস্তুর উপর কি কি ফোর্স কাজ করতেছে। একটা ফোর্স হচ্ছে তার ওজন ডাব্লিউ সি, আরেকটা ফোর্স হচ্ছে টান বল, যেটা দড়ির সাহায্যে টান বল কিভাবে কাজ করে, টান বল কি, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি। তাহলে টান বল কাজ করবে কোন দিকে, উপরের দিকে। একইভাবে বি বস্তুর জন্য দুইটা বল, একটা হলো ডাব্লিউ বি নিচের দিকে, আরেকটা হলো এই যে দড়ির কারণে, যেহেতু দড়ি দিয়ে তুমি তাকে বেঁধে রাখছো, দড়ি কি উপরের দিকে সাপোর্ট দিচ্ছে, তাহলে টান বলটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। তাহলে বি এবং সি এর জন্য হচ্ছে বলের ইকুয়েশনগুলো এরকম, যে কয়টা কয়টা বল কাজ করতেছে লিখলাম। এবার আমরা ইকুয়েশন লিখবো কার জন্য, কার জন্য, প্রথমে সি বস্তু, সি বস্তুর জন্য ইকুয়েশন লিখতেছি। তাহলে সি বস্তুর জন্য লব্ধি বল কিভাবে হিসাব করব, লব্ধি বল হিসাব করে মানে যদি বিপরীত ডিরেকশনে বলগুলো কাজ করে, যেমনটা এখানে সি যেদিকে কাজ করতেছে, এই ডাব্লিউ সি যেদিকে কাজ করতেছে, টান বল তার বিপরীতে কাজ করতেছে। তাহলে এখানে আমরা লব্ধি বল কেমনে হিসাব করব, বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করে দিব। তাহলে বড় বল কোনটা, ডাব্লিউ সি বড়, মাইনাস এখান থেকে কি যাবে, টিসি ইকুয়াল টু কি আসবে, এফ নেট। এখন ডাব্লিউসি কেন বড় হয়েছে, আমরা অলরেডি জানি এটা, কারণ এই পাশের বস্তুর ওজনটা বেশি, এবং যেই পাশের ঝুলন্ত বস্তুর ওজন বেশি হবে সেই পাশের লব্ধিটা কি করবে, কাজ করবে। তাহলে সি বস্তু আস্তে আস্তে কি নিচের দিকে নামবে না, তাহলে সি বস্তু যেদিকে গতিশীল ওই দিকের বলটা বেশি। তাহলে সি বস্তু নিচে নামতেছে এবং নিচের দিকে বল কাজ করতেছে কোনটা, ডাব্লিউসি, এই জন্য ডাব্লিউসিটা বড় আর টিসিটা কি, টান বলটা ছোট। তাহলে সি বস্তুর জন্য ইকুয়েশনটা হবে এরকম। তো এটাকে আমরা লিখতাম কিভাবে, ডাব্লিউসি মাইনাস টিসি, এফ নেটকে আমরা কি লিখছি, এম কোন বস্তুর জন্য, সি বস্তুর জন্য, তাহলে বস্তুর ভর কোনটা হবে, সি বস্তুরটা, ইন্টু এ। এই যে এটা হলো আমাদের সি বস্তুর জন্য ইকুয়েশন, কয় নাম্বার, 1 নাম্বার। আশা করি বুঝতে পারছি। এবার আমরা লিখবো কার জন্য, বি বস্তুর জন্য। তাহলে ঝুলন্ত বস্তু আর একটা হলো বি বস্তু। এখন বি বস্তুর জন্য তো লব্ধি বল হিসাব করতে হবে, কারণ বি বস্তুর উপর বল কয়টা কাজ করতেছে, দুইটা, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে। তাহলে এটা কিভাবে হিসাব করব, আবার কোন বলটা বেশি কোন বলটা কম ওইটাই দেখা লাগবে। বড় বল থেকে ছোট বল কি করে দিব, বিয়োগ করে দিব। এখন এখানে কি ডাব্লিউ বি বড় হবে আগের মতো, উত্তর হচ্ছে না। কেন, কারণ বি বস্তু কোন দিকে গতিশীল তুমি এটা একটু খেয়াল করো,
সি যখন নিচের দিকে নামবে, তাহলে এটা আস্তে আস্তে কোন দিকে, ডান পাশে মুভ করবে। তো বি কি নিচের দিকে তখন নামতে পারবে? এ তো বি এর সাথে বাধা, তাহলে এ যদি এই পাশে মুভ করে বি কে সে টান দিবে না নিচের দিকে, অর্থাৎ এ বস্তু যেদিকে যাচ্ছে বি কে তো সে টেনে তার দিকে নিয়ে যেতে চাইবে। তাহলে এ বস্তু যদি এই পাশে যায়, বি আস্তে আস্তে কোন দিকে উঠবে? উপরের দিকে উঠতে থাকবে। তাহলে বি বস্তুর সরণটা বা বি বস্তুর গতি কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। তাহলে উপরের বলটা বড়। তাহলে বি বস্তুর জন্য উপরে কাজ করতেছে কে? টিভি। তাহলে টিভিটা কি হবে? বড় হবে। এখান থেকে ডাব্লিউবি কি যাবে? মাইনাস যাবে, ইকুয়াল টু হবে এফ নেট। আশা করি বুঝতে পারছি, তাই না? তাহলে এখান থেকে আমরা এখন ইকুয়েশন যদি বের করি, টিবি মাইনাস ডাব্লিউবি, এফ নেটের জন্য কি লিখবো? এম কোন বস্তুর জন্য? বি বস্তু। তাহলে বি বস্তুর ভর ইন্টু এ। এই যে এটা হলো বি বস্তুর জন্য কি সমীকরণ, লব্ধি বলের সমীকরণ। লব্ধি বল কোনটা বড় কোনটা ছোট, আশা করি বুঝতে পারছি। যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্রিভিয়াস লেকচারটা একটু দেখবা। আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু একটা এই জিনিসগুলোকে নিয়ে একদম ইন ডিটেল সূক্ষ্মভাবে আলোচনা করছি। তো কেউ যদি এখানে এই পয়েন্টগুলো না বুঝো যে এটা কেন বড় হইলো, এখানে আবার ডাব্লিউসি কেন বড় হয়েছে, যদি এগুলো না বুঝো, তুমি একটু আগের লেকচারটা দেখবা। ঠিক আছে, আমরা এখানে একদম ডিটেল এগুলো পড়াইছি। এবার আমাদের আরেকটা বস্তু হচ্ছে কি? এ বস্তু। এবার এটার দিকে একটু মনোযোগ দিবা সবাই। কেন? এখানে একটা নতুন বিষয় আসবে। মানে আগের টপিক ঘর্ষণবিহীন তলের সাথে ঘর্ষণযুক্ত তলের মেইন পার্টের যে পার্থক্য, মেইন পার্থক্যটা হচ্ছে এ বস্তুর জন্য আসবে। কারণ বি বস্তু আর সি বস্তু তো ঝুলন্ত, এগুলো তো কোনো তলের উপর নাই। তো এদের জন্য কি ঘর্ষণ কাজ করবে? করবে না। তাহলে ঘর্ষণবিহীন তল আর ঘর্ষণযুক্ত তলে ঝুলন্ত বস্তুর ইকুয়েশন সেম থাকে। তুমি আগের লেকচারটা তো দেখবা, বি বস্তু আর সি বস্তুর জন্য ইকুয়েশন এরকম ছিল। তাহলে এখানেও সেম, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এ বস্তুর জন্য এবার একটা পরিবর্তন আসবে। কারণ কি? এ বস্তু যেই তলের উপর আছে সেই তলে এখন কি কাজ করতেছে? ঘর্ষণ কাজ করতেছে, যে ঘর্ষণ। তো ঘর্ষণটা কিভাবে হিসাব করতে হয় আমরা একটু সেটাই দেখব। এবার প্রথমে আসি, এ বস্তুর উপরে তো এরকম ফোর্স কাজ করতেছে, তাকে কোন কোন বল কাজ করতেছে ওটা একটু দেখতে হবে না? এ বস্তুর এই পাশে হচ্ছে সি বস্তুটা বাধা, আবার এই পাশে বি বস্তু বাধা। তাহলে সি বস্তু ওকে এই পাশে টানবে, বি বস্তু ওকে কি এই পাশে টানতে চাইবে। তো এ বস্তু অ্যাকচুয়ালি যাবে কোন দিকে? ওই যে লব্ধি যেদিকে কাজ করবে, তিনোটার মধ্যে সবচেয়ে বেশি ওজন কার ছিল? ডাব্লিউসি, এই যে সি বস্তু। তাহলে ও আস্তে আস্তে কোন দিকে নামে? নিচের দিকে না? তো সি যদি নিচের দিকে নামে, এ বস্তুটাও কি তার দিকেই গতিশীল হবে আস্তে আস্তে। তাহলে আমরা বুঝতে পারতেছি এ বস্তুর গতি কোন দিকে? এদিকে। তাহলে এ বস্তুর গতি যদি এদিকে হয়, যে এদিকে হলো গতি, এ বস্তুর গতি কোন দিকে? এদিকে। তাহলে এদিকে টান বল কাজ করবে কোনটা? টিসি। এই যে সি বস্তুর টান বলটা এদিকে কাজ করবে। তো বি বস্তুরও তো একটা টান বল থাকবে, সেটা কাজ করবে কোন দিকে? এইদিকে। এটুক আগের মতোই ছিল সবকিছু, তাই না? ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এইটাই হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে এই ঘর্ষণযুক্ত তলে শুধু ঘর্ষণটাই তোমাকে হিসাব করতে হবে, এটা কোন দিকে কাজ করবে। ঘর্ষণের সাথে গতির সম্পর্কটা কেমন? ঘর্ষণ হচ্ছে গতির বিরুদ্ধে কাজ করে সবসময়। বস্তুর গতি যেদিকে কাজ করে, ঘর্ষণ তার বিপরীতে কাজ করে। ঘর্ষণ সবসময় চেষ্টা করে বস্তুর গতি হ্রাস করতে, কমিয়ে দিতে। তো এ বস্তুটা আলটিমেটলি কার দিকে গতিশীল হবে? এই ডান পাশে গতিশীল হবে না? সি বস্তু যেদিকে যাচ্ছে এ বস্তুও কিন্তু সেদিকে যেতে চাইবে। তাহলে তার গতির ডিরেকশনটা হলো এই পাশে। তাহলে ঘর্ষণ কাজ করবে কোন পাশে? এই যে ঘর্ষণ কাজ করবে এই পাশে। জিনিসটা বুঝতে পারছি? গতি যেদিকে কাজ করবে, গতি যদি এই পাশে কাজ করে, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? এই যে বাম পাশে। তাহলে এখন এ বস্তুর জন্য একটু খেয়াল করো, লব্ধি যখন লিখতে যাবা, লব্ধি কিভাবে হিসাব করে? বড় বল থেকে ছোট বল বিয়োগ করে না? তাহলে এখন এই যে এই পাশে বল কাজ করতেছে শুধু টিসি, মানে ডান পাশে, আর বাম পাশে কিন্তু দুইটা বল কাজ করতেছে একসাথে। একটা হলো টান বল, বি বস্তুর টান বলটাও কাজ করতেছে, আবার ঘর্ষণ বলটাও কি এদিকেই কাজ করতেছে। তাহলে এই দোনোজন কিন্তু কি, এই যে এই দুইজনই একই দিকে কাজ করতেছে। তাহলে এখন বস্তু কোন দিকে যাবে? বস্তু কি দুইজন যেদিকে কাজ করতেছে সেদিকে চলে যাবে? কথা হচ্ছে বড় বল কোনটা? বল যে বেশি থাকলে, মানে বলের যদি সংখ্যা বেশি হয়, যেমন এদিকে দুইটা বল ওদিকে একটা বল, তো দুইটা বল যেদিকে কাজ করতেছে তার মানে এই না যে ওদিকে বল বেশি। বিষয়টা বুঝছো? মানে বিষয়টা হচ্ছে এরকম, মনে করো একটা বস্তু এদিকে আছে, ধরো এদিকে দিলে 50 নিউটন, আবার এদিকে একবার দিলে হচ্ছে 10 নিউটন, আর একবার দিছে হচ্ছে মনে করো 5 নিউটন। তাহলে এদিকে বল কয়টা? দুইটা। ভালো করে বুঝিয়ে, বলের সংখ্যা, এখানে বলের সংখ্যা কয়টা? দুইটা। আর এদিকে বলের সংখ্যা একটা। তো সংখ্যা হিসাব করে কিন্তু লব্ধি বল হিসাব করা যায় না। মানে সংখ্যা যেদিকে বেশি ওদিকে বলের পরিমাণ বেশি, এটা সবসময় এরকম হবে না। কারণ দুইটা বল মিলে টোটাল বল হচ্ছে কত? 15, আরও একা হচ্ছে কত? 50। তাহলে এদিকে দুইজন থাকা সত্ত্বেও এদিকে বলের মান বেশি না, তো বেশির দিকে লব্ধিটা কাজ করবে। তো এখন দেখো তো,
এ বস্তুর গতি যদি এদিকে হয়, আমরা বলছিলাম বস্তুর গতি যেদিকে হবে বুঝতে হবে লব্ধিটা কি সেদিকে কাজ করতেছে। তাহলে এই হলো লব্ধির দিক, অর্থাৎ এখানে এই দুইজন মিলেও টিসি এর থেকে কি হবে, ছোট হবে, কারণ বস্তু কিন্তু কোন দিকে যাচ্ছে, টান বল টিসি যেদিকে কাজ করতেছে সেদিকে যাচ্ছে, তার মানে টিসিটা এখানে কি বড়। তাহলে লব্ধি বের করতে হবে কিভাবে, বিয়োগ করে, কার থেকে, টিসি থেকে, কাকে কাকে বিয়োগ, টিবিকেও বিয়োগ করব, এফ কেও কি করব বিয়োগ করব, ইকুয়াল টু লব্ধি, যেটাকে আমরা এফ নেট দিই। তাহলে এটার ইকুয়েশন হবে টিসি মাইনাস টিবি মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ বস্তুর ভর ইন্টু এ। এই যে এটা এখানে নতুন যে শিকার বিষয় সেটা হলো এই যে ঘর্ষণ বলটা যে এইদিকে বসছে, তাহলে ঘর্ষণ বলটাও এখানে কি হবে, বিয়োগ হবে, কারণ টিসি টান বল, সি বস্তুর টান বলটা বেশি, যার কারণে এ বস্তুটা কোন দিকে যাচ্ছে, সি বস্তুর দিকে যাচ্ছে। তাহলে ওর বিপরীতে যারা কাজ করতেছে তারা দুজন ছোট বল, তো বিপরীত দিকে যারা কাজ করে ছোট, ওদেরকে কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে টান বল বি এটাও ছোট মান, এফ কে ঘর্ষণ বল এটাও ছোট মান, এই দুজন বিয়োগ হয়ে গেছে কার থেকে, সি এর টান বল থেকে। তাহলে এরা বিয়োগ করে যে বলটা বেঁচে থাকবে টিসি থেকে এদের দুজনকে বাদ দিয়ে যে বলটা বেঁচে থাকবে অবশিষ্ট থাকবে ওইটাই হবে কি, বস্তুর লব্ধি বল। মানে এটার মতো, এই যে 50 নিউটন এদিকে কাজ করতেছে, এদিকে 15 নিউটন, তো 50 থেকে 15 বিয়োগ করার পর 35 নিউটন থাকবে না, ওইটা হচ্ছে এই বস্তুর লব্ধি বল। ঠিক একইভাবে ওদের দুজনকে এর থেকে বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হলো বস্তুর কি, লব্ধি বল। তাহলে ইকুয়েশন বের করা শিখছি, আশা করি পারবো এটা, তাই না? তুমি যদি আমরা একটু এটাতে একটু আর্লি গেছি, কারণ এগুলো কিন্তু আমরা অলরেডি কিভাবে করতে হয় আমি বললাম না, পার্ট 1 যেটা ওটাতে আমি সুন্দর করে এগুলো শিখাই দিছি যে তুমি কিভাবে চিন্তা করবা, কিভাবে ক্যালকুলেশন করবা, এখানে বল দুইটা কেমনে আসছে, কোনটা বড় কোনটা ছোট, এটা এখানেও বলছি, বাট ওইখানে আরো সুন্দর করে ডিটেইলে তোমাকে বুঝাইছি যে বড় বল ছোট বল কোন দিকে কাজ করবে, কিভাবে বুঝবো, এগুলো কেমনে হিসাব করতে হবে সব। আমরা কিন্তু তার আলোকে এটা কি জাস্ট আমরা ইকুয়েশনগুলো লিখতেছি এখানে। যারা লেকচার 1 মানে এটার কপি করলে যেটা পার্ট 1 সেটা যারা দেখে আসছো ভালো করে বুঝছো, তাদের জন্য এটা আশা করি কঠিন মনে হচ্ছে না আমার, যতটুকু আমার মনে হয়। এবার তুমি 3টে ইকুয়েশন পাইছো না, এবার তোমার কাজ কি, 3টে ইকুয়েশন কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে 1 2 এবং 3 যোগ করে, তাহলে 3টা কি করে যোগ করে, তাহলে 3টা যদি আমরা যোগ করে দেই, এখন আসো বাম পাশের সাথে বাম পাশ যোগ না, তাহলে ইকুয়েশন কি, প্রথম সি বস্তু ডব্লিউসি মাইনাস টিসি, এটার সাথে এটার বাম পাশ টিভি মাইনাস কি ডাব্লিউবি, ওটার সাথে এটার বাম পাশ, তাহলে আমি এখানে লিখতেছি জাস্ট এটা টিসি, ওইখান থেকে টিভিটা মাইনাস, এফ কেটাও মাইনাস, ইকুয়াল টু ডান পাশে কে বসবে, ডান পাশে যেগুলো আছে সব যোগ আকারে বসবে, ওইখানে একই যাবে কমন, কারণ এখানে এর মান এখানে এর মান এখানে এর মান সেম, এটা লব্ধি ত্বরণ, পুরো সিস্টেমের ত্বরণ একটা, সেটা হচ্ছে এই স্মল এ, তাহলে ওটা কমন সবার জন্য, তাহলে এখানে তারপর কি থাকবে, 3টা বস্তুর ভরের যোগফল, এই এরকমই তো বসবে। এবার দেখো এখানে টান বলগুলো কাটাকাটি যাবে, প্লাস টিভি মাইনাস টিভি কাটা, মাইনাস টিসি প্লাস টিসি কাটা, তাহলে এদিকে কে থাকতেছে, ডাব্লিউসি মাইনাস ডাব্লিউবি মাইনাস কি এফ কে, আর এদিকে থাকতেছে এ ইন্টু বস্তুগুলোর ভর। এই এবার তুমি ত্বরণ কেমনে বের করবা, স্মল এ কেমনে বের করবা, জাস্ট ভাগ করে দিবা, উপরে বসবে কি ডাব্লিউসি ডাব্লিউবি মাইনাস কি এফ কে ডিভাইডেড বাই নিচে বসবে কি 3টা বস্তুর ভরের যোগফল। এই এই হচ্ছে ঘর্ষণযুক্ত তলে ত্বরণ বের করার ফর্মুলা, এই হলো বেসিক জিনিস। তাহলে যদি তুমি একটু সুন্দর করে প্রতিটা বস্তুর জন্য আলাদা আলাদা করে সমীকরণ রেডি করতে পারো, তারপরে জাস্ট সমীকরণটা কি করে দিবা, যোগ করে দিবা, আর কোনো ঝামেলা নাই। তো সমীকরণ যোগ করলেই দেখো স্মল এ কেমনে বের করতে হবে সেই কোয়েশ্চেনটা আমাদের বের হয়ে গেছে। আশা করি খুব বেশি জটিল না, এখানে জটিলতা কম, তাই না? বুঝতে পারছি আশা করি। তো বললাম আমি বারবার বলতেছি, ডিরেক্ট যদি তুমি এই ভিডিওটা দেখো, এই লেকচারটা দেখো, প্রথমটা না দেখে এখানে কিছু বুঝবা না, কারণ আমরা কিন্তু অনেক কিছু কি যেটা প্রথম লেকচারে ডিটেল আলোচনা করছি সেগুলো আমি এখানে বিস্তারিত বলি নাই। যেমন আমি জাস্ট তোমাকে মূল কথাটা মানে বুঝাই যে সমীকরণ দেখাইছি, এখানে আর কিছু করি নাই। তো তোমাকে কি করতে হবে, প্রথম লেকচারটা ভালো করে একটু পড়তে হবে, দুঃখিত পড়তে না, ভালো করে একটু দেখতে হবে, দেখার পর তারপরে কি করবা, একটু ভালো করে এইখানে যে আমরা টপিকগুলো আলোচনা করতেছি একটু নিজে নিজে ট্রাই করবা। তাহলে এই হচ্ছে ঘর্ষণযুক্ত তলের জন্য কপি কলের ত্বরণ বের করার কি কনসেপ্ট, এটা গেল। তাহলে আমরা এখন যেটা দেখব, আমরা 2টা লেকচারে যে কপি কলটা দেখছিলাম সেটা হলো কি 3টা বস্তু সমন্বয়ে গঠিত, মানে একটা বস্তু থাকে কিসে, তলের উপর, দুই পাশে 2টা বস্তু কি থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। এবার আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যদি কপি কলে 2টা বস্তু থাকে, ওটা খুবই সহজ, কারণ তুমি 3টা বস্তু দিয়ে যদি পারো
তুমি দুইটা বস্তু দিয়ে ওইটাও পারবা, ওইটাতে আরো কাজ কম, সমীকরণ একটা কম বানাইতে হবে। অর্থাৎ ওই চিত্রটা হচ্ছে এরকম, ধরো একটা বস্তু তলের উপর আছে এরকম, আচ্ছা তখন কিন্তু আবার ঘর্ষণযুক্ত না, আমরা ঘর্ষণটা বাদ দিচ্ছি, জাস্ট ঘর্ষণযুক্ত না। এখানে হচ্ছে মানে এটার টপিকটা হলো দুইটা বস্তু, কপি করলে কয়টা বস্তু আছে? দুইটা। আগের গুলাতে কপি করলে কয়টা বস্তু ছিল? তিনটা। এটা হলো দুটি বস্তু। তাহলে মনে করো এই বস্তুটা এ, এটার সাথে এখানে জাস্ট একটা ঝুলন্ত বস্তু আছে, এটা মনে করো বি। এরকম চেহারা যদি এরকম হয়, এখানে একটা কপি কর মনে করো এটা। যদি চিত্রটা এরকম হয়, এখন মনে করো তোমাকে ত্বরণ বের করতে দিছে, বলছে এই সিস্টেমের ত্বরণটা কত, অর্থাৎ এখানে বস্তুগুলো কত ত্বরণে মুভ করবে এটা তুমি বের করো। তাহলে আগেরটা যারা পারছো, এটা কি বের করা কোনো বিষয়? তুমি জাস্ট এই বস্তুর জন্য ইকুয়েশন বানাবা, এই বস্তুর জন্য ইকুয়েশন বানাবা, দুইটা যোগ করে দিবা। তুমি অলরেডি তিনটে ইকুয়েশন বানানো দেখছো না? তো তিনটে ইকুয়েশন যারা বানাইতে জানবে তারা এখানে দুইটা ইকুয়েশনকে বানাইতে পারবে না? অবশ্যই পারবে। কি করতে হবে আমি একটু বলি। প্রথমে তুমি বি বস্তুর জন্য হিসাব করো কি কি ফোর্স কাজ করতেছে। বি বস্তুতে ওজন কাজ করতেছে ডাব্লিউ বি, কোন দিকে? নিচের দিকে। আগেও পড়ছি না এরকম ঝুলন্ত বস্তুতে। এবং বি বস্তু যেহেতু এ বস্তুর সাথে বাধা, তার একটা টান বল কাজ করবে। টান বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। দেখো তো বি বস্তুতে এই দুইটা বলই তো কাজ করবে আগের মতো। এখন বি বস্তুর জন্য তুমি সমীকরণ কি লিখতে পারবা না? আসো তো বি বস্তুর জন্য সমীকরণ কিভাবে লেখে একটু দেখি। তাহলে বি বস্তু এখানে যেহেতু ঝুলন্ত বস্তু একটা, তাহলে বস্তুর তো মানে এই দুইটা বস্তু কোন দিকে? আস্তে আস্তে এইদিকেই মুভ করবে, এখানে কোনো সন্দেহ নাই। আগের বারে তো এদিকেও একটা বস্তু থাকতো, তখন আমরা আগে দেখতাম কোন পাশে বেশি ভরের বস্তু আছে, তখন কপি কলের বস্তুগুলা তার দিকে মুভ করতো। এখানে ঝুলন্ত বস্তু আছেই একটা, তাহলে এইটাকে আর দেখার দরকার আছে কোন দিকে বস্তু মুভ করবে? ডেফিনেটলি বস্তু কি বি এর দিকেই মুভ করবে, মানে বিটা নিচে নামবে, এ বস্তুটা আস্তে আস্তে কি বি এর দিকে যাবে, মানে ডান পাশে যাবে। ব্যাস সিম্পল বিষয়। তাহলে বি যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে বি এর গতিটা কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা বেশি না? তা আমরা বলছিলাম লব্ধি বল বের করার সময় বড় বল থেকে ছোট বল বিয়োগ করবা। তো বুঝবা কেমনে বড় বল কোনটা? বস্তুর গতি যেদিকে, ওইদিকে যে বলটা কাজ করবে সেটা বড় বল। তাহলে বি বস্তু কোন দিকে নামতেছে? নিচের দিকে। ওদিকে কাজ করতেছে কোন বল? ওজন ডাব্লিউ বি, তাহলে সে বড়। এই যে ডাব্লিউ বি, এখান থেকে কাকে বাদ দিবা? টিবি ইকুয়াল টু এফ নেট, ইকুয়াল টু কি? এফ নেট। তাহলে এখন এটাকে আমরা সুন্দর করে কিভাবে লিখবো? ডাব্লিউ বি মাইনাস টিবি। এফ নেটটা কিভাবে লিখি? এফ নেট বল এম এ, কোন বস্তু? বি বস্তু, তাহলে এখানে এম বি সাথে আছে কি? এ। এই যেটা হলো আমাদের বি বস্তুর জন্য ইকুয়েশন। এগুলো কিন্তু অলরেডি আমরা প্রথম যে দুইটা টাইপ পড়ছি না, ওখানে অলরেডি এগুলো করছি। এবার আসো এ বস্তুতে কিন্তু একটু চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ একটু বলি। আগের বেলায় যখন এদিকেও একটা বস্তু থাকতো, তখন এ বস্তুর উপর দুইটা ফোর্স কাজ করতো, দুইটাই টান বল। একটা টান বল এদিকে আর একটা টান বল এদিকে, কারণ দুই পাশে দুইটা বস্তু বাধা, তো টান বলও কয়টা কাজ করবে? দুইটা না? এখন বস্তু বাধা আছে কয়টা? একটা। তাহলে টান বল কাজ করবে কয়টা? একটাই টান বল কাজ করবে। এবং সেটা কোন দিকে কাজ করবে? এই যে, অর্থাৎ এটা বি। সুন্দর করে লিখি, এটা বি। তাহলে এই টান বলটা ওকে কি টেনে আস্তে আস্তে এই পাশে নিয়ে আসবে। তাহলে এ বস্তুর উপর টান বল কাজ করতেছে কয়টা? একটা। তো এখানে কি আর লব্ধি বের করব? এখানে এ বস্তুর কোনো লব্ধি বের করার দরকার নাই। মানে হচ্ছে এখানে লব্ধি কেমনে বের করছিল? বিয়োগ করে। কেন? কারণ দুইটা বল কাজ করছিল এবং দোনোটা বিপরীত দিকে। তো এ বস্তুর উপর কি দুইটা বল কাজ করতেছে নাকি একটা? একটা। তো একটা বল দিয়ে কি লব্ধি বের করা যায়? একটা বল দিয়ে পড়ো, ওইটাই লব্ধি, এখানে আলাদা করে কোনো লব্ধি বের করতে হয় না। অর্থাৎ এ বস্তুর উপর শুধু এই টান বলটাই কাজ করতেছে, তাহলে ওইটাই তার লব্ধি। তাহলে এ বস্তুর লব্ধি এফ নেট, এটা সমান শুধু কি বসাই দিবা? টিবি বসাই দিবা। এখানে কোনো বিয়োগফল আসবে না, কারণ বিয়োগের জন্য কি দুইটা বল কাজ করতে হয় ভিন্ন ডিরেকশনে। তো এ বস্তুর উপর তো বল কাজ করতেছেই একটা, তাহলে এখানে কোনো বিয়োগফল আসবে? আসবে না। ওই একটা বলই তার কি হবে? লব্ধি বল হবে। তাহলে এটা হলো এ বস্তুর জন্য ইকুয়েশন। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এবার কি করবা? ত্বরণ কেমনে বের করবো? ওই যে ইকুয়েশনগুলো যোগ করে, আসো ইকুয়েশন যোগ করে দেই। 1 যোগ 2, তাহলে 1 আর 2 বাম পাশের সাথে বাম পাশ যোগ, ডাব্লিউ বি মাইনাস টিবি। আচ্ছা এইটা একটু একটু এখানে আমরা লব্ধিটাকে এই পাশে ডান পাশে রাখছিলাম না, এখানেও লব্ধিটাকে কি রাখবা? ডান পাশে রাখবা। অর্থাৎ এটাকে এভাবে লিখবা যে টিবি এটাই হচ্ছে কি? এফ নেট। তো এফ নেটকে আমরা কিভাবে লিখতে পারি? এম এ ইন্টু এ, এইভাবে লিখতে পারি। এটা এই, তাহলে এখানে কি লিখবো? যে ডাব্লিউ বি মাইনাস টিবি, তাহলে বাম পাশের সাথে বাম পাশ, এই যে এখানে প্লাস টিবি ইকুয়াল টু, এই যে ডান পাশের সাথে ডান পাশে, এখানে এটা কমন না, এটা কমন নিয়ে ফেলবা, তাহলে কি থাকে? এম এ যোগ এম বি।
তাহলে এখানে টান বল কাটা। কপি কলের ম্যাথগুলোতে সবসময় দেখবে টান বল কাটা চলে যায়, মানে টান বলের ভ্যালুগুলো থাকে না, টান বল অলওয়েজ কি যাবে গা কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে এর মান কত আসবে এখন, ডাব্লিউ বি নিচে হচ্ছে কি এম এ যোগ এম বি। এটাই হলো তোমার যদি দুইটা বস্তু দিয়ে কপি কল তৈরি করে, এরকম দুইটা বস্তু থাকে তখন ত্বরণ বের করার জন্য সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, মনে আছে আমরা একটা শর্টকাট পড়ছিলাম, শর্টকাট ওই যে নিচে মানে ত্বরণ, তুমি শর্টকাটে ত্বরণের সূত্রটা কেমনে লিখবা আমরা বলছিলাম, ত্বরণের সূত্রের শর্টকাট হচ্ছে তখন নিচে কপি কলে সকল বস্তুর ভরগুলা বসবে। তাহলে কপি কলে বস্তু আছে কয়টা, দুইটা, এই যে দুটোটা বস্তুর ভর যোগ আকারে বসছে। উপরে কি বলছিলাম, ঝুলন্ত বস্তুর ভরগুলা বিয়োগ আকারে বসবে, বেশি ওজন থেকে কম ওজনটা কি হবে মাইনাস হবে। তো এখন দেখো তো এখানে ঝুলন্ত বস্তু আছে কয়টা, একটা, এখানে কি একাধিক আছে নাই, তাহলে এখানে কোনো বিয়োগফল বসবে না, জাস্ট ঝুলন্ত বস্তু যেটা সেটার ওজন বসে গেছে। বাট আগের কনসেপ্টে যখন এদিকে একটা বস্তু ঝুলন্ত থাকতো তখন এখানে ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ সি এরকম একটা টার্ম আসতো, তাই না? কেন আসতো, ঝুলন্ত বস্তু দুইটা, বেশি ওজন থেকে কম ওজনটা কি করতে হইতো, বিয়োগ করতে হইতো। বাট এখানে ঝুলন্ত বস্তু আছে কয়টা, একটা, তাহলে এখানে জাস্ট কি করবা, জাস্ট ওই ঝুলন্ত বস্তুর ওজনটা বসাই দিবা, পারা যাবে না? তাহলে এখানে এটা কিন্তু আবার কি ঘর্ষণবিহীন তল, এখানে আবার ঘর্ষণ কাউন্ট করে নেই। তো ঘর্ষণ যুক্ত তল হলে কি হইতো, এই বস্তুর উপর আরেকটা কি এই যে টিভি মাইনাস এফ কে, আমি একটু জাস্ট ছোট করে লিখে দিই, যদি ঘর্ষণ যুক্ত তল হয়, ঘর্ষণ যুক্ত তল হলে পুরো ম্যাথে পুরো ইয়াতে কোনো চেঞ্জ আসবে না, বি বস্তু সেম থাকবে, ঘর্ষণ তো বি বস্তুর উপর কাজ করবে না, কাজ করবে কার উপর, এ বস্তুর উপর। তখন এ বস্তুর এই সমীকরণটা দেখতে কিরকম হবে, টান বল এখান থেকে কি যাবে, এফ কে মাইনাস যাবে, এই এটা হয়ে যাবে তখন। কারণ টান বল, এই টান বলটা তাকে কোন দিকে নিতে চাচ্ছে, এই যে ডান পাশে নিতে চাচ্ছে না, তো এই তলে যদি ঘর্ষণ কাজ করতো, ঘর্ষণ তখন কোন দিকে কাজ করতো, এদিক বরাবর কাজ করতো, তো এদিকে ঘর্ষণ কাজ করলে টান বলে দিকে কাজ করতেছে, তখন দুইটা বল হয়ে গেছে না। তো দুইটা বল হলে কি বের করতে হয়, লব্ধি বের করতে হয়, যে লব্ধি বের করছি। তো বল দুইটা বিপরীতে কাজ করলে লব্ধি কেমনে বের করে, বিয়োগ করে বের করে, বিয়োগ করছি, তো বড় বল থেকে ছোট বল বিয়োগ করতে হবে। তো টান বল বড়, এটা বুঝলাম কেমনে, কারণ এ বস্তু কোন দিকে চলে যাচ্ছে, বি বস্তুর দিকে, বি বস্তু যেহেতু নিচে নামবে, এ বস্তু ধীরে ধীরে কোন দিকে যাবে, বি বস্তুর দিকে, তাহলে ওই দিকের বলটা বেশি, তাহলে ওইদিকে কোন বল কাজ করতেছে, টিভি, তাহলে টিভিটা বেশি। ঠিক আছে, ওইখান থেকে এফ কাটা কি যাবে, মাইনাস চলে যাবে, কারণ এফ কে বিপরীত ডিরেকশন আছে। তাহলে এটা কখন হবে, যদি ঘর্ষণযুক্ত তল হয়, আর যদি ঘর্ষণযুক্ত না হয় জাস্ট নর্মাল হয় তখন এরকম হবে। বুঝতে পারছি, এই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু না। আশা করি বুঝতে পারছি, তাই না? এটা ছিল আমাদের তৃতীয় টাইপ, না 3 নাম্বার। এরপর আমরা আরেকটা লাস্ট টাইপ দেখব। কপি কলে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো এই ধরনের, ধরো এটা হলো এরকম, ওইখানে দুইটা বস্তুই থাকে, এটা হচ্ছে কপি কল, ধরো এটা হলো কপি কল। এবার এটার সাথে এদিকে একটা বস্তু থাকে ঝুলন্ত, ধরো এ বস্তু, আবার এদিকে একটা বস্তু থাকে ঝুলন্ত, এটা হলো বি বস্তু, এইভাবে মানে মাঝখানে হচ্ছে এটা কপি কল। এবার এই কপি কল দুই পাশে কি একই দড়ি, এখানে আবার দেখি দড়ি ভিন্ন না, এখান থেকে এটা হচ্ছে একই দড়ি, একই দড়ি দিয়ে জাস্ট দুই পাশে দুইটা বস্তু কি করা হয়েছে, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এবং আমরা যদি ধরে নেই এখানে এ বস্তুর ভরটা বেশি, অবশ্যই ভরের একটা পার্থক্য থাকবে, না হলে তো এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে মনে করো এ বস্তুর ভর যদি বেশি হয়, বিও বেশি দিতে পারে, আমরা ধরে নিচ্ছি আপাতত, এ বস্তুর ভর বেশি হলে তার ওজনটাও কি হবে, বেশি হবে। তাহলে আমরা এটা হিসাব করে ম্যাথটা করতেছি, ধরো এ বস্তুর ওজন বেশি, তো তখন তুমি কি করবা, একই বিষয়, কোনো পার্থক্য নাই, এখানে সেম জিনিস, দুইটাই ঝুলন্ত বস্তু, তো তুমি এ বস্তুর জন্য সমীকরণ লিখবা, আর একবার বি বস্তুর জন্য লিখবা। এখন এটা তোমাদের পারা উচিত, তোমরা এখানে ভিডিওটা পজ করে এ বস্তু এবং বি বস্তুর জন্য তোমরা যতটুকু বুঝছো ততটুকু হিসাব করে দুইটা সমীকরণ লিখবা, লিখে তারপর আমারটার সাথে মিলাই নিবা যে তোমাদের সমীকরণ ঠিক আছে কিনা। তাহলে এ বস্তুর জন্য যদি আমরা হিসাব করি, এ বস্তুর উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হলো কি তার ওজন ডাব্লিউ এ, কোন দিকে, নিচের দিকে, আর এই দড়ির উপর একটা বল কাজ করতেছে, দড়ি, দড়িতে কি বল কাজ করে, টান বল, তাহলে আমরা টান বল টি এ লিখবো, কি লিখবো, টি এ, ধরো এ বস্তুর টান বল টি এ লিখবো। তাহলে এ বস্তুর জন্য ইকুয়েশন কি হবে, যেহেতু তার ওজনটা বেশি, এ বস্তু ধীরে ধীরে নিচে নামবে, তাহলে ধীরে ধীরে নিচে নামলে নিচের দিকের বলটা বড় বল হবে, বেশি হবে বলের মান। তাহলে এখানে ইকুয়েশনটা হবে ডাব্লিউ এ মাইনাস কি টি এ ইকুয়াল টু এফ নেট। তাহলে এফ নেটের সূত্র হচ্ছে কি এম এ, তাহলে এ বস্তুর ভর হচ্ছে এম এ ইন্টু কি স্মল এ, ডাব্লিউ এ মাইনাস টি এ থাকলো। এটা হলো এ বস্তুর জন্য প্রথম অংশ। এখন বস্তু আরেকটা কি আছে, বি বস্তু, তাহলে বি বস্তুর জন্য কি একটা ইকুয়েশন হবে,
এবার আসলে আমরা একটু বি বস্তুর জন্য দেখি। তো বি বস্তু তো সিমিলারলি দুইটা বল কাজ করবে। একটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে, যেটা হলো ডাব্লিউ বি। আরেকটা কাজ করবে কি, টান বল, এটাও যেহেতু দড়ি দিয়ে বাঁধা, টান বল কোন দিকে, উপরে। এইখানে একটু মনোযোগ দেওয়া লাগবে। দেখো এখানে টান বল কি আমরা টিভি লিখবো, অর্থাৎ এখানে টান বল এটা লিখবো? বলো তো টান বল কি টিভি লিখবো? না। কেন? তোমাদেরকে আমি প্রথম লেকচারে টান বলের 3টা বেসিক পয়েন্ট লিখে দিয়েছিলাম। টান বল কাকে বলে, এরপর একই দড়ি হলে টান বল কিরকম হবে, ভিন্ন দড়ি হলে টান বল কিরকম হবে বলছিলাম না? ওখানে একটা পয়েন্ট ছিল যে দড়ি যদি একই হয় তাহলে টান বল একই হবে, মানে সব দিকে টান বল সেম থাকবে, টান বল ভিন্ন ভিন্ন হবে না। দড়ি যদি ভিন্ন হয় তখন টান বলের মান ভিন্ন হবে। এখন তুমি আমাকে বলো তো এই দড়িটা কি একই দড়ি না ভিন্ন দড়ি? একই দড়ি না, একটা দড়ি দিয়ে জাস্ট কি করছে, দুইটা বস্তু দুই পাশ থেকে বেঁধে রাখছে না। সো এখানে যদি টান বল তুমি টি এ বলো, তাহলে এখানেও টান বল তোমাকে কি বলতে হবে, টি এই বলতে হবে। তুমি বি বস্তুর জন্য আলাদা করে টিবি লিখতে পারবে না। আলাদা করে লিখতে পারতা কখন, যদি দুইটা দড়ি আলাদা আলাদা থাকতো, তখন তুমি টান বল আলাদা লিখতা। বাট এখানে টান বল আলাদা লিখতে পারবে না। যেমন আমরা প্রথম দিকে যে ম্যাথগুলো করতাম, যে একটা বস্তু এরকম দুই পাশ থেকে দুইটা দড়ি, তখন এদিকে একটা টান বল কাজ করতো, এদিকে একটা টান বল কাজ করতো, এটা ভিন্ন ছিল কারণ এখানে দড়ি দুই পাশে দুইটা ভিন্ন ভিন্ন দড়ি, ওই জন্য টান বলও ভিন্ন ছিল। বাট এখন টান বলটা কি সেম, কারণ একই দড়ি। তো তুমি টান বল এটাকে যদি টি এ দাও, ওই পাশেও টি এ লিখতে হবে। এখন তুমি যদি এটাকে টি এ না দিয়ে আরেকটা কিছু দিতে চাও, দাও, ধরো টিবি ধরলা, তখন এটাও টিবি হবে। অর্থাৎ মূল কথা হলো এখানে টান বল যা, এখানে টান বল কি তাই, ভিন্ন ভিন্ন হবে না, কারণ দড়ি একই। তাহলে এবার আসো বি বস্তুর জন্য বড় কি হবে, এ বস্তু যদি নিচের দিকে নামে, বি বস্তু কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে না? তাহলে বড় বল কেমনে বুঝি, বস্তু যেটা উপরে উঠতেছে, উপরে উঠতেছে মানে উপরের দিকের বলটা বেশি। তাহলে বি বস্তু যদি উপরের দিকে উঠে, উপরের বলটা বড়, তাহলে উপরে কাজ করতেছে কে, টি এ, আর নিচে কাজ করতেছে কে, ডাব্লিউ বি ইকুয়াল টু এফ নেট। তাহলে এখানে এবার লিখতে পারি আমরা টি এ মাইনাস ডাব্লিউ বি ইকুয়াল টু এফ নেট, মানে কি বি বস্তুর জন্য তাহলে বি বস্তুর ভর ইন্টু এ। ইকুয়েশন দুইটা বানানো হয়ে গেল, 2 নাম্বার। এবার জাস্ট কি করবা, দুটোটা যোগ করে দিবা, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার। এবার 1 আর 2 যোগ করে দাও, 1 যোগ 2। তাহলে 1 আর 2 যোগ করলে কি হয়, বাম পাশের সাথে বাম পাশ যোগ, তাহলে ডাব্লিউ এ মাইনাস টি এ। তাহলে এখানে কি আছে, প্লাস টি এ মাইনাস কি হবে, ডাব্লিউ বি ইকুয়াল টু, এ যদি কমন নেই, স্মল এ কমন নিলে এম এ যোগ কি হবে, এম বি। তাহলে এখানে দেখো টান বল কাটা, তাহলে ডাব্লিউ এ মাইনাস কি ডাব্লিউ বি ইকুয়াল টু এ ইন্টু এম এ যোগ এম বি। এবারে স্মল এর মান কি হবে, ডাব্লিউ এ থেকে কি বাদ দিবা, ডাব্লিউ বি বাদ দিবা, আর বস্তু দুইটার ভর কি হবে, যোগ আকারে বসে যাবে। এই বলো বুঝছো, এটা ভালো করে কি বুঝে গেছে আশা করি। এটাই, না বুঝার কিছুই নাই। যদি তুমি প্রথম, আমি বারবার বলতেছি এই লেকচার একসাথে তুমি 3টা টাইপ পড়ে ফেলছো, ঘর্ষণ মানে কপি করলে 3 রকম চিত্র দেখছো তুমি, ঘর্ষণযুক্ত তল, দুইটা বস্তু থাকলে, আবার এই ধরনের 3টা দেখছো। কিন্তু তিনোটাই আমরা কি জাস্ট সমীকরণ নির্ভর করে করে দেখে ফেলছি, জাস্ট বস্তু দেখে সমীকরণ রেডি করছি। তো এই সমীকরণ কিন্তু কেমনে রেডি করে, কপিকল কিভাবে কাজ করে, কপিকলের ক্ষেত্রে প্রশ্ন অ্যানালাইসিস কেমনে করব, যাবতীয় বেসিক, একেবারে বেসিক জিরো টু অ্যাডভান্স যেটাকে আমরা বলি, একদম ডিটেইলে ইন ডিটেল আমরা কি প্রথম লেকচারে আলোচনা করছি। তাহলে প্রথম লেকচার যারা দেখো নাই, না দেখে এই লেকচারটা কখনো দেখা যাবে না, তখন তোমরা কিচ্ছু বুঝবা না, কঠিন মনে হবে, আরো কঠিন মনে হবে। এমনি কপিকল বাচ্চাদের কাছে কঠিন মনে হয়, তোমরা যদি ডিরেক্টলি সেকেন্ড লেকচার দেখে শুরু করো, তোমাদের কাছে এটা কঠিন মনে হবে। তাহলে কি করতে হবে, প্রথম লেকচারটা একটু ভালো করে দেখতে হবে, সেটা আমি অলরেডি এটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা। তাহলে ওইটা দেখে দেন তোমরা কি করবা, এই পার্টটা দেখবা, তখন তোমাদের কাছে আশা করি আর কঠিন মনে হবে না। কারণ বেসিক যদি বুঝে যাও, ওই বেসিক ব্যবহার করে তুমি বারবার বারবার কি বিভিন্ন ইকুয়েশন লিখতে পারবা, ম্যাথ সাজিয়ে লিখতে পারবা, কোনো অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে বুঝে নিজে নিজে এরকম বোর্ড প্রশ্ন যেগুলো দেওয়া থাকে ওগুলো একটু করবা। আর কপিগুলোর উপর আমি আলাদা করে একটা লেকচার আছে যেখানে শুধু গাণিতিক সমস্যা সমাধান করা হয়েছে, সেটারও আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাহলে বেসিক লেকচার দুটোটা দেখে ওই গাণিতিক সমস্যার লেকচারটা একটু ভালো করে দেখবা, তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আজকের লেকচার এতটুকুই থাকবে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।